নমস্কার। আবার অনেকটা সময় পর তোমাদের সঙ্গে দেখা। বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তো ভিডিও সময় মতো আপলোড করতে পারিনি। কিন্তু সামনে পরীক্ষা, কৌশিক স্যার চুপচাপ বসে থাকবে এটা হতেই পারে না। তাই চলে এসেছি। সামনেই যে পরীক্ষা অর্থাৎ একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী। কিন্তু আমরা অবশ্যই গুরুত্বপূর্ণভাবে ভাববো দ্বাদশ শ্রেণী। তারা কয়েকটা মুহূর্ত বাদেই পরীক্ষার হলে প্রবেশ করবে এবং ৩ তারিখ তাদের প্রথম পরীক্ষা বাংলা। এই মুহূর্তে তাদের পাশে না দাঁড়ালে তাহলে স্যার হিসাবে হয়তো নিজেও আমার অনেকটা খারাপ লাগবে। তাই আজকের ভিডিও ক্লাসের সাজেশন ভিত্তিক, অর্থাৎ সাজেশন বললেও আমি বলবো সম্ভাব্য প্রশ্নাবলী এবং কিভাবে তোমরা চ্যাপ্টারটাকে পড়বে, কিভাবে পড়লে অতি দ্রুত তোমাদের সিলেবাসটা কভার করা সম্ভব হবে এবং কোনো চ্যাপ্টার হয়তো বাদ দিতে ইচ্ছে করলে তোমরা সেটা হয়তো বাদ দেওয়ার ভরসা পাবে। সেই সম্পূর্ণ কথা মাথায় রেখেই আজকের এই আমার ক্লাস। চলো এক এক করে আমরা বুঝে নেব, বেশি কথা বলবো না। আশা করব সবাই ভিডিওটা শেষ অবধি দেখবে, কারণ একদম শেষের প্রশ্ন আমাদের থাকে রচনা, যেটা নিয়ে সবারই চিন্তিত ভাব এবং মাঝেও আরো গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, ভাষার চ্যাপ্টার, শিল্প সংস্কৃতি, এখানে বিভাব, নানা রঙের দিন, কোন নাটকটাকে বেশি গুরুত্ব দেবো, কোনটার প্রশ্ন লেখা সোজা, একইভাবে সব চ্যাপ্টারগুলোরই, সব প্রশ্নগুলোরই ক্রম এবং চ্যাপ্টারের ক্রম, কোন চ্যাপ্টারটা পড়তে বসলে 5টা কবিতা রয়েছে, তাতে কোন চ্যাপ্টারটা ফার্স্টে পড়বো যাতে প্রশ্ন আমার শিওর হয়, কিংবা গল্প 3টে কোনটা আগে পড়বো, এই সব কিছু নিয়ে আজকের আমার ক্লাস। চলো একদম সাজেশন ভিত্তিক, তোমরা যেটাকে সম্ভাব্য প্রশ্নাবলী বলে মনে করো সেইভাবেই স্ক্রিনে প্রশ্ন দিয়ে দিয়ে আমরা বিষয়টাকে আলোচনা করে নিই। একদম স্ক্রিনে আমরা দেখি কি আসছে। আমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছি? না, স্ক্রিনে দেখতে পাচ্ছি 3টে যে গল্প আমাদের রয়েছে, তার প্রথম গল্প হিসেবে রাখা রয়েছে ভারতবর্ষ। কেন এই ক্রমটা? না, 2024-এর আমরা যদি প্রশ্নটা দেখি, দেখবো সেখানে কে বাঁচায় কে বাঁচে এবং ভাত, এই দুটো গল্প থেকে একটা একটা করে বড় প্রশ্ন এসেছিল, করতে হতো যে কোনো একটি। তার মানে সিলেবাসে থাকা এই দুটো গল্প বাদেও আরো একটা গল্প যেটা ভারতবর্ষ, সেই চ্যাপ্টার থেকে 2024-এ কোনো বড় প্রশ্ন আসেনি। তাহলে অবশ্যই পড়তে বসে আমার প্রথম পড়া উচিত ভারতবর্ষ এই গল্পটা, এবং সেই ভারতবর্ষ গল্প পড়তে বসে আমার কোন কোন প্রশ্নগুলো ক্রম অনুসারে প্রথমে পড়া উচিত, কোনটা শেষের দিকে কম গুরুত্বপূর্ণ হিসেবে দেখা উচিত। না, প্রথম প্রশ্ন হিসেবে অবশ্যই এগুলো নিজের মনের মতো নয়, একদমই আমি বলি সাল ভিত্তিক যে প্রশ্ন পড়েছে তার উপর ভিত্তি করেই এই সাজেশনটা অনেকটা তৈরি। প্রথম প্রশ্ন হিসেবে আমরা সেটাই পড়ব, সেটা হচ্ছে বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। এই বুড়ির চেহারা এবং পোশাকের পরিচয়, তার তপ্ত শরীর, তার শরীরটা বালিতে পড়ে থাকার কারণ কি, যেটা আমরা দেখতে পাচ্ছি 2017-ই পড়েছে, তারপরেও পড়েছে। এই প্রশ্নটা আমরা প্রথমেই পড়ব। সেকেন্ড হিসেবে আমরা পড়ব কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে। সে বলতে কার কথা বলা হয়েছে এবং জনতা মারমুখী হয়েছিল কেন? বুঝতেই পারছি সে বলতে এখানে চৌকিদার, এবং জনতা কেন মারমুখী হয়েছিল একদম গল্পে, ভারতবর্ষ গল্পের যে শেষ পার্টটা সেখান থেকে লিখতে হবে। তিনি আমরা রাখবো সাম্প্রদায়িকতা বিরোধী গল্প হিসেবে ভারতবর্ষ কতখানি সার্থক আলোচনা করো, অর্থাৎ লাইন বাদেও গঠনমূলক যে প্রশ্নগুলো, সেই দিক থেকে আমরা এই প্রশ্নটাকে অবশ্যই গুরুত্ব দেব। এবং চতুর্থ নম্বরে পড়ব শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। কার কথা বলা হয়েছে? সে ক্রমশ আবছা হয়ে গেল কেন, এই প্রশ্নটা। এছাড়াও আরো অনেক লাইন থেকে প্রশ্ন হয়, যে লাইনগুলো কম বেশি তোমাদেরও সাথে প্রায় পরিচিত। সেই লাইনগুলো, প্রশ্নগুলো হয়তো আলাদাভাবে উত্তর করতে হবে না, এই উত্তরগুলো দিয়েই হয়ে যাবে। তাই মোটামুটি কিছু না করি অন্তত এই প্রশ্নের উত্তরগুলো আমরা রেডি করব, সেখানে গিয়ে প্রশ্নটা পড়ব, কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি গল্পের একদম আগের বারে পড়া বা প্রিভিয়াস ইয়ারে পড়া লাইন একদম আসে না, শুধু লাইনটা একটু চেঞ্জ করে দেয়, উত্তরগুলো তাকে দিয়েই হয়ে যায়। ঠিক আছে, সেকেন্ড গল্প হিসেবে আমরা যদি পড়তে যাই, অবশ্যই পড়বো যেটা, সেটা হচ্ছে কে বাঁচায় কে বাঁচে। এখানে একদম 3টা প্রশ্ন রেখেছি, কারণ এখান থেকে 3টা করলে মোটামুটি আশা করা যায় সেগুলো দিয়ে বাকি উত্তর লেখা হয়ে যাবে। প্রথম প্রশ্ন কি রেখেছি দেখতে পাচ্ছি, না দিন দিন কেমন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো, তার এমন হয়ে যাওয়ার কারণ কি, এই প্রশ্নটা আমরা প্রথমে করব। সেকেন্ড পড়ব মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। মৃত্যুঞ্জয় কে, তার বাড়ির অবস্থা শোচনীয় কেন, প্রায় একই রকম উত্তর হবে। এবং শতধিক আমাকে, কে নিজেকে ধিক্কার দিয়েছে, এই উক্তির আলোকে বক্তার চরিত্র, অর্থাৎ মৃত্যুঞ্জয়ের চরিত্রটা আমরা এবারে একটু দেখে রাখবো। তৃতীয় চ্যাপ্টার হিসাবে যদি আমরা দেখতে চাই, আমাদের সময় থাকে, তবেই ভাতটাকে গুরুত্ব দেবো, কারণ প্রিভিয়াস যদি পেছনের দিকে দুটো ইয়ার তাকায়, সেখানে ভাত থেকে প্রশ্ন এসেছিল। তাই এটা আমাদের 2025-এর
যে সম্ভাব্য প্রশ্নাবলী তার তালিকায় ৩য় নম্বরের চ্যাপ্টার হিসেবে থাকবে। সেখানে প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি যে সংসারে সবকিছুই চলে বড় পিসিমার নিয়মে, বড় পিসিমা কে, গল্পে তার চরিত্রের পরিচয় দাও। ফার্স্ট এটা দেখবো। সেকেন্ড, দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র মুখভঙ্গি করে, কে কার প্রতি এরূপ আচরণ করেছিল, তার এরূপ আচরণ করার কারণ কি। সেকেন্ড প্রশ্ন। থার্ড হিসাবে আমরা এটাও দেখবো, সে বুঝতে পারে ওরা সব ভাত পথে ফেলে দিতে যাচ্ছে। ওরা বলতে কাদের কথা বলা হয়েছে, ওরা ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন, সে কে, বুঝতে পেরে সে কি করেছিল। এটা একদম শর্ট প্রশ্ন ভিত্তিক প্রশ্ন। চতুর্থ হিসাবে আমরা দেখে রাখবো, যা আর নাই, ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। দুর্যোগটির বর্ণনা দাও, দুর্যোগটা উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল। এই চারটা প্রশ্ন যদি দেখতে ইচ্ছে হয়, আমরা যারা অনেকটা বাংলা নিয়ে ভাবিত, সব চ্যাপ্টার না দেখলে একটা মনে একটা ভীতি আছে, তারা এগুলোকে অবশ্যই দেখে রাখবো। সেকেন্ড আমরা কি দেখছি, সেকেন্ড আমরা কবিতা নিয়ে আলোচনা করব। 5টা কবিতা আছে, তার মধ্যে 2024-এ যে দুটো কবিতা থেকে বড় প্রশ্ন এসেছিল, সেটা হচ্ছে, একটা হচ্ছে আমি দেখি, আরেকটা হচ্ছে মহুয়ার দেশ। তার মানে ওই দুটো বাদে আমরা আরো 3টে কবিতা রয়েছে, একটা হচ্ছে ক্রন্দনরথা, একটা রূপনারায়ণের কুলে এবং শিকার। তার থেকে আমরা কোন চ্যাপ্টারটাকে বেশি গুরুত্ব দেবো, কারণ বড় প্রশ্ন তো দুটো পড়বে, করতে হবে একটা। আমাকে আগে শিওর ভাবে যে চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি সেটাই গুরুত্ব দেব। তার মানে সব থেকে আসার সম্ভাবনা বেশি সেটা হচ্ছে ক্রন্দনরতা জননীর পাশে, কারণ প্রিভিয়াস পেছনের দুটো ইয়ার তাকালে এখান থেকে কোনো বড় প্রশ্ন আসেনি। প্রিভিয়াস মানে পেছনের দুটো বছর। তার মানে ক্রন্দনরতা জননী চ্যাপ্টার প্রথম আমরা পড়তে বসে ও চ্যাপ্টারটা পড়বো। কি কি প্রশ্নগুলোকে আমরা দেখে রাখবো, যেগুলো দেখে রাখলে বাকি প্রশ্ন উত্তর লেখা হয়ে যাবে। না, প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা কি না, ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন, কবিতার কি কর্তব্য এই কবিতায় নির্দিষ্ট করেছেন। 3+2 নাম্বার এই বিভাজনে এই প্রশ্নটা কিন্তু আমাদের এবছর সব থেকে গুরুত্বপূর্ণ। অথবা ওই একই উত্তর হবে, প্রশ্নটা হয়তো আলাদা দিতে পারে কি না, আমি তা পারি না, কে পারেন না, এই শর্ট প্রশ্নটা জাস্ট কবি মৃদুল দাশগুপ্ত পারেন না, না পারার বেদনা কবিকে কিভাবে আলোড়িত করেছে তা কবিতা অবলম্বনে লেখো। প্রায় একই রকম প্রায়। এবং দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে, এখন যদি না থাকি, এখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে, সেই সময় জননী ক্রন্দনরতা কেন, ওই একই। 1 নম্বরের প্রশ্নের প্রথম পার্টটা আর এটার দ্বিতীয় পার্টটা প্রায় একই। এখন বলতে কোন সময়, যখন জননী ক্রন্দনরতা, জননী সন্তানরা অত্যাচারিত, এটা নিজেরাই করতে পারবো। অর্থাৎ একটা প্রশ্ন যদি আমরা ঠিকঠাক ভাবে দেখে নিই, তাহলে এই চ্যাপ্টারটা হয়ে যাবে। এবং এই চ্যাপ্টারটা হচ্ছে কবিতার দিক থেকে সব থেকে গুরুত্বপূর্ণ। সেকেন্ড চ্যাপ্টারটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে রূপনারায়ণের কুলে আমরা পড়বো। রূপনারায়ণের কুলের মধ্যে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, কে জেগে উঠলেন, জেগে ওঠার আসল অর্থ কবিতার মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। অথবা একই উত্তর হবে, কবি জীবন সায়ান্নে উপনীত হয়ে যা উপলব্ধি করেছেন, মানে কবি রবীন্দ্রনাথ, তা কবিতা অবলম্বনে লেখো। সেকেন্ড প্রশ্ন এটা দেখব যে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে বক্তা কে, মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে, সে দেনা কিভাবে শোধ করে দিতে চেয়েছেন। এই 1-1-3 নাম্বার বিভাজনে আমরা প্রশ্নটা দেখে রাখবো। আর বাকি আরো অন্যান্য লাইন থেকে প্রশ্ন হতেই পারে, আমি একদম কম দিয়েছি, কারণ কি না, এই প্রশ্নগুলো করলে বাকি প্রশ্নের যে উত্তর সেগুলো নিজেরাই অনেকটা লিখে ফেলতে পারবো, এবং লিখে ফেলাটা উচিত। থার্ড হিসাবে যেটা পড়বো সেটা হচ্ছে শিকার কবিতা। নাকি শিকার কবিতা প্রশ্ন, শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। সেই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠল, মানে বাদামি হরিণটার মৃত্যুটা কিভাবে হলো, সেই মৃত্যুর ফলে পরিবেশটা করুণ, এটা বুঝতেই পারছি। 2, এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কে অপেক্ষা করছিল, তার শেষ পরিণতি কি হয়েছিল, এই প্রশ্নটা আমরা দেখে রাখবো। আশা করি এই দুটো দেখলে, আবারও বলি, বাকি যে শিকার কবিতার প্রশ্ন যদি পড়ে, তাহলে করা আমাদের পক্ষে অতটা কঠিন হবে না। দেন নাটক। নাটক আমাদের কটা রয়েছে না, নাটক দুটো রয়েছে, একটা বিভাব, একটা হচ্ছে নানা রঙের দিন। আমাদের প্রশ্ন করতে হবে যে কোনো একটা। আর আমরা প্রত্যেকেই জানি দুটো নাটক থেকে মাস্ট প্রশ্ন পড়বেই। এখানটা গল্প কিংবা কবিতার নয় যে এই চ্যাপ্টার থেকে পড়বে না পড়বে সে নিয়ে একটা সংশয় থাকে। তার মানে বিভাব আর নানা রঙের দিন, তার থেকে আমরা যে কোনো একটাকে বেছে নেব, যেটাকে গুরুত্ব দেব, এবং বাকিটা হয়তো দেখে রাখতে ইচ্ছে হলে দেখব। তাহলে প্রথম যেটা গুরুত্ব দেব, সেটা আমার মনে হয় বিভাবটাকে গুরুত্ব দেওয়া উচিত, কারণ প্রশ্নগুলো খুব বেশি জটিল নয়। বিভাবের প্রশ্ন কি দেখতে পাচ্ছি স্ক্রিনে, এবং স্ক্রিনে যেভাবে সাজানো রয়েছে কিন্তু মানে পরীক্ষায় পড়ার সম্ভাবনা অনুসারেই সাজানো রয়েছে, ওটা মন মতো সিরিয়াল নয়। প্রথম প্রশ্নটা এই চ্যাপ্টার পড়তে বসলে যেটা করা উচিত সেটাই সেভাবে সাজানো রয়েছে। প্রথম প্রশ্নটা কি দেখছি না, জীবন কোথায়, কে কাকে বলেছে, বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেছেন, এটা আমরা প্রথম দেখব। সেকেন্ড দেখব, এমন সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম, এমনি সময় বলতে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে, সাহেবের নাম কি, তিনি কি লিখেছিলেন। থার্ড পড়ব,
আরেকবার মারাঠি তামাশায় দেখেছিলাম, বক্তা সেখানে কি দেখেছিলেন, বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছেন। ফোর্থ দেখব বিভব কথাটার সাধারণ অর্থ কি, নাটকটির নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ সেটা আলোচনা করো। পঞ্চম তালিকায় থাকবে আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। অভাবের চিত্ত বিভব নাটকে কিভাবে ফুটে উঠেছে তা লেখো। ষষ্ঠ হিসাবে দেখতে চাইলে দেখে নেব, এমনই সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম। এমনই সময় বলতে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে, সাহেবটির নাম কি, তিনি কি লিখেছিলেন, এই প্রশ্নটা। আর নানা রঙের দিনকে গুরুত্ব না দিলেই বিভাগের কিন্তু সব প্রশ্নগুলোই কিন্তু ঠিকঠাক দেখে রাখবো। এর বাইরে যাই পড়ুক আমরা এই উত্তর দিয়ে লিখতে পারবো না, সেটা কখনো হবে না। কারো কারো নানা রঙের দিন যদি একটু সাহস আনার জন্য, ভীতি দূর করার জন্য দেখে যেতে হয়, একটা দেখে যাবনি শর্ট প্রশ্নের জন্য দেখছি, অবশ্যই এই কয়েকটা প্রশ্ন একটু চোখ বুলিয়ে নেবে যে আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছে, বক্তার এমন উপলব্ধির কারণ কি। সেকেন্ড, এই পবিত্রতার নামাবলীটা সেদিন হঠাৎই ফাঁস হয়ে গেল আমার সামনে। হঠাৎ পবিত্রতার নামাবলী বলতে কি বোঝানো হয়েছে, তা কিভাবে ফাঁস হয়ে গিয়েছিল এটা। থার্ড, অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। লোকেরা সারাদিন খেটে খুটে হলে তাদের আনন্দ দেওয়া নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য। বক্তার এই কথার তাৎপর্য আলোচনা করো। হ্যাঁ, সালের প্রশ্ন, নিজেরা যারা কম বেশি চর্চা করে তারা বুঝতে পারছো, এগুলো চোখ বুলিয়ে রেখে দেবো। ফোর্থ যে পার্ট, যেটা হয়তো আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ, কারণ একটা পার্টের প্রশ্ন অনেকে প্রায় করেই না, কি না ভারতীয় যে সাহিত্য এবং আন্তর্জাতিক যে কবিতা আছে সেই পার্টটা। কি পাঠ না, দুটো আমাদের আছে। একটা হচ্ছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, যেটা প্রায় ইতিহাস ভিত্তিক প্রশ্ন, তাই তো, সেখানে পুরোটাই মুখস্থ ভিত্তিক, অনেকটা চাপ হয়ে যায়। তার চেয়ে অনেকটা সোজা হচ্ছে অলৌকিক। ওকে, অলৌকিক যে কর্তার সিং দুগ্গালের লেখা অলৌকিক গল্পটা, সেটা থেকে প্রশ্ন করাটা প্রায় সোজা, কারণ দুটো কাহিনী আছে, একটা হচ্ছে পাথর থামানো আর একটা হচ্ছে ট্রেন থামানো। সেখান থেকে কোন প্রশ্নগুলো করবো, এবং একটা চ্যাপ্টারকেই গুরুত্ব দিলে আশা করি কেউ কম বেশি খুব একটা পরীক্ষার হলে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হয় না। স্ক্রিনে দেখে নিই যে অলৌকিক চ্যাপ্টারটার কোন প্রশ্নগুলো আমাদের একদম দেখে দিতেই হবে। কি প্রশ্ন না, ঠিক হলো ট্রেনটা থামানো হবে। কোন ট্রেনের কথা বলা হয়েছে, ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন, মানে দ্বিতীয় গল্পটা বুঝতেই পারছি। একই মানে উত্তর হবে, লাইনগুলো যদি আলাদা আলাদা দিয়ে দেয় বা দিয়েওছে আগে আগে পরীক্ষায়, সেগুলো তোমাদের কাছে রেখে দিয়েছি। অবাক বিহবল বসে আছি, মুখে কথা নেই, মুখে কথা নেই কেন, প্রায় দুবার পড়েছে এটা, উত্তরটা কিন্তু একই, ওই ট্রেন থামানোর কথা শুনে। চোখের জলটা তাদের জন্য, বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন, কোন ঘটনায় বক্তার চোখে জল এসেছিল তা লেখো। তার মানে শর্ট প্রশ্ন, 1 নাম্বারেরটা আলাদা, বাকি 4 নাম্বারেরটা সেই একই, ট্রেন থামানোর ঘটনায়। অথবা ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাই থামানো যাবে না কেন, ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন, কিভাবে ট্রেন থামানো হয়েছিল লেখো। একই উত্তর, নাম্বার বিভাজন দেখে উত্তরটা ঠিকঠাক লিখতে হবে। আরেকটা যেটা প্রথমের গল্প, সেটা দ্বিতীয় প্রশ্নে রাখা আছে, যে গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো, গল্পটা কি, গল্পটা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল। অর্থাৎ এই প্রশ্নগুলো করলে, আমি আবার বলি, এই চ্যাপ্টারটা একটু লাইনগুলো তোমরা পরিচিত হবে বা রিডিংটা মেরে নেবে, কারণ একটা কবিতা, সেটা তোমরা একদম দেখছোই না, শর্ট প্রশ্নের জন্য শুধুমাত্র। সুতরাং এই অলৌকিক সব দিকে সোজা, 5 নাম্বার 5-এ 5 পাওয়া সব দিকে একদম পাওয়ার মতো জায়গা, সেখানে একটু লাইনগুলো পরিচিত হয়ে গেলে তোমার আর কোনো ভয় থাকবে না। এই দুটো উত্তর দেখে গেলে তুমি নিজের মতো করে সত্যিই সুন্দর করে উত্তরগুলো লিখে ফেলতে পারবে। এরপর যেটা নিয়ে আমরা সব থেকে বেশি ভাবিত, যে দুটো জায়গা, তার মধ্যে একটা হচ্ছে ভাষা, তাই তো, 5টা চ্যাপ্টার, একটা করতে হবে, কোন চ্যাপ্টারটা করব, কোন প্রশ্নগুলো করলে মোটামুটি একটা নির্ভরশীলতার জায়গায় থাকবে। হয়তো ভাষার জায়গা কমন একদম পাই টু পাই প্রশ্ন দেয়াটাও ঠিক নয়, কারণ তুমি কি জানো এই জায়গাটা, সেটা যাচাইয়ের জায়গা, তাই তো। তবুও খুব বেশি এলোমেলো প্রশ্ন হয় না, তোমরাও প্রশ্ন উল্টে দেখলে। আর আমরা মোটামুটি যেই রকম ধারণা করি, খুব একটা সেই ধারণার বাইরেতেও আসে না, তাই তো। আমাদের এগুলো ধারণা, আবার বলি, আমি কোয়েশ্চেন সেটার নয়, বা তুমিও যারই ভিডিও দেখো, সে একদম প্রশ্ন করেছে এটা জানো না, তাই নিজের মতো করে অবশ্যই পড়ো, কিন্তু সেই সাহসটা একটু পাওয়ার জন্য মিলিয়ে নিও যে আমার পড়াশোনার সঙ্গে এই যে স্যারেদের বলা, আমার ছাড়াও আরো অন্যান্য ভিডিও, সেগুলো ঠিকঠাক আছে কিনা, বা আমাকে আরো শেষ মুহূর্তে কি কি দেখে নেওয়া উচিত, তার জন্যই এই ভিডিওটা। একদম এই প্রশ্নই করব, এই উত্তর লিখবো, আমরা ভগবান নয়, আপনার প্রশ্ন সেটাও নয়, পরিষ্কার আগে থেকেই তোমাদের জানা। আমরা একটা অনুমান করি, এবং অনুমানটা অবশ্যই সালভিত্তিক অনুমান করি, এবং অনুমানটা যাতে বাস্তবতা পায়, যাতে আমার অনুমানের সঙ্গে তোমাদের পরীক্ষার প্রশ্নটা অনেকটা মিল খায়, তার জন্য আমরা পরিশ্রম করেই এটা বানাই, তাই তো। তাই বলতে পারি 100% না হলেও কিছুটা তো আমাকে অবশ্যই সাহায্য করবে। এরপর যে ভাষার পাঠটা নিয়ে আমরা সব থেকে বেশি চিন্তিত, তাই তো। সেই ভাষার পাঠের প্রশ্নগুলো
কোনটা করব এবং কোন চ্যাপ্টারটা আগে পড়বো। 5টা চ্যাপ্টার অনেকটা চাপ। কয়েকটা চ্যাপ্টার যদি পড়ে একটা প্রশ্ন যদি কমন পেয়ে যাই তাহলে অনেকটা নির্ভরশীল হয়ে বাকি পরের উত্তরগুলো লিখতে পারি, তাই তো? এই একটা জায়গা। ভাষার পাঠে অবশ্যই 5টা চ্যাপ্টারের মধ্যে প্রথম রাখবো কি না বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বের প্রশ্নগুলো কি কি দেখতে পাচ্ছি। প্রথম প্রশ্ন এটাই করব যে গঠন অনুসারে বাক্য কয় প্রকার ও কি কি, প্রত্যেক ভাগের উদাহরণ সহ সংজ্ঞা দাও। এটা করে রাখলাম, অনেক সময় পড়ে উচ্চ পরীক্ষায় যে কোনো একটি ভাগের পরিচয় দেওয়া আরো সোজা, তাই তো? সেটা পড়লে একই। 2 রাখবো কথা বলার ভঙ্গি অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ, যেটাকে অর্থগত শ্রেণীবিভাগ বলে। তোমাদের বইয়ে 4 রকম যে ভাগ আছে সেই ভাগটা করলেই হবে। 3 বাক্যে কয় প্রকার জোট গুচ্ছ দেখা যায়, জোট বা গুচ্ছ তা নিয়ে আলোচনা করো। এটা একটা শর্ট প্রশ্ন, এমনিই 4টা জোট বা গুচ্ছ আলোচনা করছি, সেটাকে বড় প্রশ্ন আকারে এমনি রাখা আছে যাতে তোমার সেই মুহূর্তে না ভাবতে হয় যে এই 4টে বিশেষ্য জোট, বিশেষণ জোট, ক্রিয়া বিশেষণ জোট, ক্রিয়া জোট, এই 4টা লিখলেই কি বড় উত্তরটা হয়ে যাবে। সেই ভাবনাটা যেন থাকে, শর্ট প্রশ্নের জন্য তো তোমাকে পড়তেই হচ্ছে, তাই রাখা আছে। সেকেন্ড চ্যাপ্টার পড়বো অবশ্যই ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা। প্রথম প্রশ্ন কোনটা করব না ভাষাবিজ্ঞানে বহুল প্রচলিত শাখা কয়টি ও কি কি, যে কোনো একটি শাখা সম্পর্কে আলোচনা করো। সেকেন্ড, ফলিত ভাষাবিজ্ঞানের কয়েকটি শাখার নাম লেখো, যে কোনো একটি শাখা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু পড়েও যে পরীক্ষায়। থার্ড, অভিধান বিজ্ঞান সম্পর্কে আলোচনা করো। একই রকম আবার বলি, অভিধান বিজ্ঞানে 4 রকম যে অভিধান আছে, একভাষিক, দ্বিভাষিক, বিষয় ভিত্তিক এবং তোমার ইতিহাস ভিত্তিক, সেই 4 রকম অভিধানে এমনি শর্ট প্রশ্ন পড়ছি, বড় প্রশ্ন আকারে রাখা থাক, তাহলে সেই মুহূর্তে না ভাবতে হয় যদি প্রশ্নটা পড়ে। থার্ড চ্যাপ্টার হিসাবে রাখবো অবশ্যই ধ্বনিতত্ত্ব। কারণ কি না ধ্বনিতত্ত্ব এক বছর পড়লেও পরের বছর আবার রিপিট করার মানে প্রবণতা প্রশ্ন যারা সেট করে তাদের দেখা যায়। প্রথম প্রশ্ন দেখবো অবিভাজ্য ধ্বনি কাকে বলে, যে কোনো দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও। সেকেন্ড দেখবো উদাহরণ সহ যুক্ত ধ্বনির পরিচয় দাও। থার্ড দেখবো উদাহরণ সহ গুচ্ছ ধ্বনির পরিচয় দাও। ফোর্থ যদি দেখতে ইচ্ছা হয় মূলধ্বনি সহধ্বনির সম্পর্ক। দুবার পড়া। রূপতত্ত্ব চ্যাপ্টারটা একদম শেষে এসে দেখবো, যে কারণ আগের বছরই রূপতত্ত্ব শব্দার্থ তত্ত্ব পড়েছি আমরা, যদি প্রশ্নটা উল্টে দেখি দেখতে পাবো। 2025-এ রূপতত্ত্বর যদি প্রশ্ন দেখতে ইচ্ছে হয় অবশ্যই প্রত্যয় কাকে বলে, প্রত্যয় কয় প্রকার ও কি কি, প্রত্যেক ভাগের উদাহরণ সহ সংজ্ঞা দাও। সেকেন্ড দেখবো মূর্ণমাল শব্দ কাকে বলে, উদাহরণ সহ আলোচনা করো। এবং থার্ড দেখবো সমাস কাকে বলে, গঠন অনুসারে সমাসের শ্রেণী বিভাগ আলোচনা করো। এটা তার মানে মিটে গেল একটা ভাষার চ্যাপ্টার। একটা কঠিন চ্যাপ্টার পড়ার পর আবার একটা সোজা চ্যাপ্টার যদি পড়তে বসে পড়ি, সেটা অবশ্যই পড়া উচিত আমার বাংলা, যেখানেও কিন্তু আবার বলি 5 নাম্বার পেতে হবে আমাকে। প্রশ্ন থাকবে 2টো, কিন্তু চ্যাপ্টার আমাদের সিলেবাসে আছে 5টা। তার মধ্যে আগের বছরে যে 2টো চ্যাপ্টার পড়েছে সেগুলো আমরা একদম ছেড়েই দিই। একটা হাত বাড়াও, আর একটা হচ্ছে প্রথম যে আমাদের প্রবন্ধটা রয়েছে গারো পাহাড়ের নিচে, সেখান থেকে পড়েছে, আমরা ওখানটা করবোই না। আমরা বাকি 3টা যে প্রবন্ধ রয়েছে সেখান থেকে কোনটা আগে আমরা পড়বো, কোনটা পড়লে সেখান থেকে প্রশ্ন পাওয়ার প্রবণতা সব থেকে বেশি থাকবে, সেই অনুসারেই ক্রমটা সাজানো রয়েছে। চলো দেখি কোন প্রশ্নটা প্রথমে করব না মেঘের গায়ে জেলখানা প্রবন্ধটা প্রথমে পড়বো। তার যে প্রথম প্রশ্নটা করব সেটা হচ্ছে, গায়ের লোক ঠাট্টা করে বলে চোরটা সাধুর ছেলে, নিঘাত হবে বিষে ডাকাত। সাধু কে? রচনায় সাধুর যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। সাধুর পরিচয় এমনিই করছি, তার সঙ্গে ছোট্ট একটা ছেলে মুস্তাফা, সেটা যদি দুটো অ্যাড করে দেয় আড়াই আড়াই, সেটাও দেখে নেব। সাধুচরণ ও মুস্তাফার পরিচয়। 2, মেঘের গায়ে জেলখানার রচনা অবলম্বনে বক্সা জেলখানায় কয়েদিদের দুর্দশা ও দুরবস্থার বর্ণনা দাও। এটা এটা অনেকগুলো লাইন পড়লে এই উত্তরটা একই হয়, সেই লাইনগুলো ধরা থাক এই মুহূর্তে। জেলখানা একটা আলাদা জগৎ, কোন জেলখানার কথা বলা হয়েছে, সেই বক্সা জেল, সেই জেলখানা বর্ণনা দাও। অথবা এই হচ্ছে এক বিশেষ জেলখানা, কোন জেলখানার কথা বলা হয়েছে, সেই জেলখানার বর্ণনা দাও, একই। অথবা জেলখানা পাহাড়ের 3 তলা সমান একটা হাঁটুর উপর, কোন জেলখানা, সেখানে সাধারণ কয়েদিদের উপর কেমন অত্যাচার হতো, এই প্রশ্নটা। থার্ড হিসাবে আমরা দেখব জেলখানায় অসহ্য লাগে অপরাধের তুলনায় শাস্তির এই হেরফের, কোন জেলখানার কথা বলা হয়েছে, সেখানে শাস্তির কেমন হেরফের লেখক লক্ষ্য করেছেন, এই প্রশ্নটা দেখে নিয়ে নেব। মানে সে অভিজাত আমরা প্রবন্ধটার একদম শেষের দিকে খুললে শেষ পাতার আগের পাতায় একটা বড় প্যারা রয়েছে, সেটা পড়লেই হয়ে যাবে। সেকেন্ড চ্যাপ্টার পড়বো সাথীর বদলে হাতি। কি না ছিল যোদ্ধা তালুকদারদের নিরঙ্কুশ শাসন, তাদের শাসন সম্পর্কে লেখক কি জানিয়েছেন, এটা ফার্স্ট দেখবো। সেকেন্ড দেখবো এদিকে আরেক রকমের প্রথা আছে নানকার প্রথা, নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল, পরে তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছিল, সেকেন্ড এটা। থার্ড দেখবো তাতে চেকমানের চোখ কপালে উঠলো, চেকমান কে, তার চোখ কপালে উঠলো কেন, একদম সোজা প্রশ্ন এটা। এবং থার্ড চ্যাপ্টার হিসেবে অবশ্যই দেখবো, কারণ এখানে 2টা চ্যাপ্টার এমনি আমরা না করে যেতে পারি, কিন্তু 3টে চ্যাপ্টার প্রশ্ন মাস্ট করতে হবে, তাই তো? সেই 3টে চ্যাপ্টারের মধ্যে থার্ডে আমরা পড়বো কলের কলকাতা। কি না প্রশ্নগুলো দেখি। হঠাৎ একদিন ক্ষেপে উঠলো কলের কলকাতা, কলকাতার ক্ষেপে ওঠা বলতে লেখক কি বুঝিয়েছে, কলকাতার ক্ষেপে ওঠার ফল কি হয়েছিল, 2+3 এই নাম্বারে। দ্বিতীয় দেখবো চেয়ারের উপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখকেই বিশ্বাস হচ্ছিল না, কে বসেছিলেন, লেখক তাকে কোথায় দেখেছিলেন, সেই স্থান দেখার অভিজ্ঞতা লেখো।
অথবা এই লাইন দিয়ে পড়লে উত্তরটা একই হবে। কি কি? না, ইংরেজদের জেলখানায় হেঁটে হয়ে ঢুকতে যে রাগ হচ্ছিল, কার কথা বলা, কার রাগ হয়েছিল, সে জেলখানা দেখার অভিজ্ঞতা লেখো। অথবা অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠলো মার কাছে শেখা গান। গানটা কি? সেই ও তোর শিকল পরা ছল, ওই গানটা, শিকল পরে শিকল এরে করবো রে বিকল। এবং এই কোন প্রসঙ্গে বক্তা এমন উক্তি করেছে? সেই জেলখানা দেখেছে, অভিজ্ঞতা হয়েছে, সেই প্রসঙ্গেই এমন উক্তি। তৃতীয় প্রশ্ন হিসেবে আমরা দেখব যে ফিরে এসে কলকাতার গল্প বলেছিল মোনা ঠাকুর। মোনা ঠাকুর কলকাতায় গিয়েছিল কেন? সে কলকাতার কোন গল্প পড়েছিল? মানে প্রথমেই একদম প্রথম যে প্যারাটা প্রবন্ধটা শুরু হচ্ছে তার প্রশ্নটা হয়ে গেল। সবথেকে কঠিন, সবথেকে বড় জায়গা যেখান থেকে একমাত্র দুটো বড় প্রশ্ন করতে হয়। 5টা চ্যাপ্টার, 4টা চ্যাপ্টার থেকে পড়বে, যেকোনো দুটো বড় প্রশ্ন করতে হবে, এবং যে জায়গাটা আমার অজানা থাকলে করাটা সবথেকে কঠিন। এটা গল্প নয়, কবিতা নয়, না পড়লেও আমরা নিজেরা করে ফেলবো। এটা হচ্ছে অন্য একটা পাঠ, তাই তো? যে যেখানটা কিছু আমাকে জানতেই হবে, কারণ এই সম্পর্কে আমার পূর্ব ধারণা খুব কম, খুব কম। সেটা হচ্ছে শিল্প সংস্কৃতি। তাহলে 5টা চ্যাপ্টার রয়েছে, আগের বছর 4টা চ্যাপ্টার পড়েছে, যেটা পড়েনি সে বছরে, এই বছরে মানে 2025-এ পড়ার ভাগটা সব থেকে বেশি। সেটা কোন চ্যাপ্টার? সেটা হচ্ছে, স্ক্রিনে দেখে নিই পরপর, মানে চ্যাপ্টারগুলোর ক্রম এবং প্রশ্নগুলোর ক্রম সেটা কিন্তু আগের বছরের প্রশ্ন অনুসারেই সাজানো রয়েছে। এটা যেন মাথায় থাকে কোনটা পড়েছে না পড়েছে। প্রথম আছে বাঙালি চিত্রকলা। এই চ্যাপ্টারটা মাস্ট করবো প্রথমে, পড়তে বসলে এই চ্যাপ্টারটা প্রথমে পড়বো, শিল্প সংস্কৃতি। প্রশ্নগুলো কি কি দেখবো? না, পর শব্দটির অর্থ কি, এই শিল্পটির পরিচয় দাও। সেখানে দেখবো বঙ্গদেশে চিত্রকলার ইতিহাসে প্রখ্যাত ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান লেখো। থার্ড দেখবো বাঙালি চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান। ফোর্থ, চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান। এবং ফিফথ, বাঙালি চিত্রকলায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান। এই প্রশ্নগুলো কিন্তু আমাদের দেখে যেতেই হবে। সেকেন্ড চ্যাপ্টার আমরা দেখবো বাঙালির বিজ্ঞান চর্চা। এই বিজ্ঞান চর্চাটাই সেকেন্ড রাখবো আমরা, কারণ ক্রম বলেছি আগের বছরের প্রশ্নের ধরন অনুসারে। বাঙালি বিজ্ঞান চর্চায় কি কি প্রশ্ন পড়বো? না, বাঙালি বিজ্ঞান চর্চার ইতিহাসে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের অবদান লেখো। সেকেন্ড পড়বো বিজ্ঞান চর্চায় প্রফুল্লচন্দ্র রায়ের অবদান। থার্ড দেখবো চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে ডক্টর বিধানচন্দ্র রায়ের অবদান লেখো। এবং ফোর্থ, বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশ চন্দ্র বসুর অবদান। এই প্রশ্নগুলো আমাদেরকে দেখতেই হবে। তৃতীয় চ্যাপ্টার কি দেখতে পাচ্ছি? না, বাংলা চলচ্চিত্রের কথা। সেখান থেকে কোন 4টা প্রশ্ন দেখবো? অবশ্যই প্রথমে চলচ্চিত্রের ঋত্বিক ঘটকের অবদান। 2, বাংলা চলচ্চিত্রে মৃণাল সেনের অবদান লেখো। 3, চলচ্চিত্রের ধারায় তপন সিংহের অবদান। এবং ফোর্থ, আমরা হয়তো চোখ বুলোলেও বুলোতে পারি, সেটা হচ্ছে তথ্যচিত্রের ধারা নিয়ে আলোচনা করো। এটা গেল 3টে যে চ্যাপ্টার। এবং ফোর্থ চ্যাপ্টার হিসেবে আমরা কোনটা রাখতে চাই? সেটা হচ্ছে বাংলা গানের ধারা। এখান থেকে প্রায় প্রশ্ন পড়ে, অনেক প্রশ্ন হয়, 4টা প্রশ্ন মোটামুটি ইম্পর্টেন্ট অনুসারে রাখা আছে। সেটা হচ্ছে এক, বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান লেখো। কারণ নজরুলের 125 রচনাই যেমন ইম্পর্টেন্ট, এখানেও কিন্তু একটা ইম্পর্টেন্টের জায়গা থাকবে। 2 হচ্ছে লোকসঙ্গীতের 2টি ধারার নাম লেখো, যে কোনো একটি ধারা সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও। থার্ড হচ্ছে বাংলা গানের ধারায় সলিল চৌধুরীর অবদান। এবং ফোর্থ হচ্ছে বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের অবদান লেখো। এই 4টা প্রশ্ন এখান থেকে করব। আরো অনেক প্রশ্ন হয়, অনেক প্রশ্ন, তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখবে। 5 নম্বর চ্যাপ্টার হিসেবে আমরা দেখব বাঙালির ক্রিয়া সংস্কৃতি। প্রথম কি? না, রামায়ণ বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে। দাবা খেলায় বাঙালি সাফল্যের পরিচয় দাও। সেকেন্ড, আমাদের মহাকাব্যে কুস্তি কি নামে পরিচিত? সংক্ষেপে বাঙালি কুস্তি চর্চার পরিচয় দাও। থার্ড, কলকাতায় বাঙালির প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশী সার্কাসের নাম কি? সার্কাসে বাঙালির অবদান আলোচনা করো। এটা ব্যাস, এই গেল মোটামুটি প্রশ্ন উত্তর। তাই উত্তর মানে কোন উত্তরগুলো একই রকম হবে সেই নিয়ে আলোচনা। লাস্ট যে প্রশ্নটা থাকবে, 4টে রচনা, 4 রকমের রচনা, সব রচনা নিয়ে আমরা হয়তো ভাববও না। ভাবার যে জায়গাটা আছে সেটা একমাত্র জায়গা হচ্ছে কি, না কোন দিকটা পড়লে সহজে উত্তর লেখা যায়। সেটা অবশ্যই আমার মনে হয় যে প্রদত্ত তথ্য সূত্র অবলম্বনে রচনাটা, তাই তো? যেটা চতুর্থ রচনাটা থাকে। এবছরে সব থেকে ইম্পর্টেন্ট কোনটা আমার মনে হয়? না, আগের বছর হয়তো মাইকেল মধুসূদন পড়বে করেও পড়েনি, তাই সেটা তো 1 নম্বর জায়গায় থাকবেই। কিন্তু কিছু কিছু লেখক আমাদের রয়েছে যারা, কেউ জন্ম শতবর্ষে, কেউ 125তম বর্ষে, মাইকেলের যদি দেখি 200 বর্ষ অতিক্রম করেছে, তাই তো? সেই তালিকা অনুসারে মোটামুটি রচনাগুলো রাখা আছে। কোনটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট বলাটা হয়তো খুব চাপ, 2-3টে হয়তো বাছতে হয়। আমি ক্রম মোটামুটি আমার নিজের মতো করেছি। প্রথম কি রেখেছি রচনার মধ্যে? দেখতে পাচ্ছি কি আছে, না শতবর্ষে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অবদান, তাই তো? সেকেন্ড রেখেছি মহাশ্বেতা দেবী। থার্ড রেখেছি মাইকেল মধুসূদন দত্ত। ফোর্থ জীবনানন্দ দাশ। এবং 5-এ কাজী নজরুল ইসলাম। এই 5টার মধ্যে যে কোনো একটা কিন্তু পড়ার সম্ভাবনা বিরাট বেশি।
হ্যাঁ, ষষ্ঠ দেখতে পাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হতে চলেছে, তবু রেখেছি সার্ধ শতবর্ষ 150 বছর হতে চলেছে তাই রাখা আছে। এবং মানুষ মানচিত্র যদি দেখতে ইচ্ছে হয় অন্তত এগুলো দেখে যাব। বাংলার উৎসব, বিশ্ব উষ্ণায়ন, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য, অন্তত এগুলো দেখে চলে যাব। বা না দেখলেও তথ্যসূত্র অবলম্বনে কিভাবে লেখা সম্ভব সেটা আমরা করে নেব। আহ, মোটামুটি এই গেল সাজেশনের জায়গা। আশা করি তোমাদের অনেকটা সাহায্য হবে এবং এই প্রশ্নগুলো করে গেলে আটকানার মতো জায়গা কোথাও থাকবে না। নিজেরা নিজেদের মতো পড়তে যেও না, সব চ্যাপ্টার পড়ো, ক্রমটাকে মেনটেন করো এবং নিজে ধৈর্য রেখে পুরো সিলেবাসটা পড়ে যাও। শর্ট লাগবে, ভালো লাগলে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ।